আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। হঠাৎ করেই ঢাকায় কূটনীতিকদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সাথে গত কয়েকদিনে মিটিং করেছেন। এর মধ্যে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেট ক্রিস্টেনসেন ডক্টর খলিলের সাথে মিটিং এ বলেছেন, আমেরিকার উপরে দীর্ঘ মেয়াদে বাজি ধরলে কোনো দেশই লস করে না। এবং আপনাদের সাথে যখন কথা বলছি ততক্ষণে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি তার প্রথম বিদেশ সফর। আজকে 21শে জুন তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে গেছেন এবং কালকে 22শে জুন তিনি মালয়েশিয়া থেকে চায়নায় যাবেন। মালয়েশিয়ার এই সফরটি আসলে বলা যায় যে খুবই গুরুত্বহীন একটা রুটিন সফর। রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে আলাপ করবে, বাংলাদেশ থেকে আরো বেশ কিছু লোক রপ্তানি করা যায় কিনা মালয়েশিয়ায়, শ্রমিক রপ্তানি যাকে বলে, আর কিছু সাংস্কৃতিক বাণিজ্য চুক্তি, এই ধরনের কিছু। মানে এটা বাংলাদেশের বা মালয়েশিয়ার দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কেন তিনি প্রথম মালয়েশিয়া দিয়ে শুরু করলেন আবার বোধগম্য নয়। কালকে তিনি চীন যাবেন এবং চীন 22 তারিখে গিয়ে সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা মিটিং এ অংশগ্রহণ করবেন। এবং এই মিটিংটার কথা যখন বলেন, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তখন আমার মনে পড়ে 2025 সালের 21শে জানুয়ারি সেই সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে গিয়েছিলেন। সুইজারল্যান্ডের ডোভাসে সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয়েছিল এবং সেই মিটিং এ ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছিলেন। একটি স্পেশাল সেশনের আয়োজন করা হয়েছিল, কনভারসেশন উইথ ডক্টর ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এবং আবার মনে আছে যে একদিনে তিনি প্রায় 43টা মিটিং করেছিলেন বিভিন্ন দেশ, সংস্থা, জাতিসংঘের মহাসচিব, তাদের রাষ্ট্র সরকার প্রধান, অনেকের সাথে, এবং অনেকগুলো মিডিয়ায় তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। তো সেই কর্মব্যস্ত সফরের পরে আমরা কি পেলাম? সুইজারল্যান্ড বাংলাদেশ থেকে সব সহায়তা প্রত্যাহার করে নিল, যে তারপরে আর তারা বাংলাদেশে কোনো সহায়তা দেয় নাই। IMF, ওয়ার্ল্ড ব্যাংক সবাই বাংলাদেশের সাথে গড়িমসি শুরু করেছিল। অর্থাৎ সেই ব্যাপক আলোচিত সেই সফর থেকে বাংলাদেশ আসলে কিছুই অর্জন করতে পারেনি। সুতরাং এই যে চীন সফরে যাচ্ছেন তারেক রহমান, তার অন্যতম প্রধান কারণ হলো এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দেওয়া। এবং সেখানে আশা করা যায় যে বেশ কিছু সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের সাথে তার মিটিং হতে পারে। চীনের প্রেসিডেন্টের সাথে তার বৈঠক হবার কথা 26 তারিখে, অর্থাৎ 22 তারিখে গিয়ে 23, 24, 25 তিনি অন্য কাজে ব্যস্ত থাকবেন। একদম শেষ দিনে চীনের প্রেসিডেন্টের সাথে মিটিং হবে। এই চীন সফরে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে 15-16টা চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তথ্য প্রযুক্তিতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, এই ধরনের যে চুক্তি বা সমঝোতা স্মারকের কথা বলা হচ্ছে, অধিকাংশই বিগত শেখ হাসিনা সরকারের আমলে শুরু করা কিংবা সেই সময় ইনিশিয়েট করা। তো সেইগুলো নিয়েই এই আলোচনা হচ্ছে। এদিকে চীনের যে বাংলাদেশের উপরে প্রভাব বা বাংলাদেশের সরকারের চীনের সাথে এই মাখামাখি, এটার আমেরিকা কোন দৃষ্টিতে দেখছে? এই সফরটাকে আমেরিকা কোন দৃষ্টিতে দেখছে? কারণ আমেরিকার সাথে বাংলাদেশের যে গোপন চুক্তি রয়েছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে আমেরিকার সাথে আলোচনা ছাড়া, আমেরিকার সম্মতি ছাড়া বাংলাদেশ কোনো দেশের সাথে সামরিক, তথ্য প্রযুক্তি এবং বাণিজ্য সংশ্লিষ্ট কোনো চুক্তি করতে পারবে না। কিন্তু আবার দেখছি যে চীনের সাথে যে চুক্তি ও সমঝোতা স্মারকের স্বাক্ষর হবার কথা বলা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো আছে, বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং বাণিজ্য। তাহলে আমেরিকা বিষয়টা কিভাবে দেখছে? আমেরিকার সূত্রে জানিয়েছে যে এই চীন সফরটা খুব একটা গুরুত্বের সাথে তারা নিচ্ছে না, এবং এই চীন সফরে যেখানে ডোনাল্ড ট্রাম্পের অর্জনই শূন্য, সেখানে বাংলাদেশের তারেক রহমানের এই সফরে অর্জন কি হবে সেটা নিয়ে আমেরিকা মোটেও মাথা ঘামাচ্ছে না। এবং আমেরিকা মনে করে যে এই সফর থেকে অর্জন হবে সম্ভবত একটি বড় অশ্বডিম্ব। তারপরেও দেখা যাক বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর শেষে তিনি কি নিয়ে বাংলাদেশে ফেরেন।
ডক্টর খলিলের সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মিটিং এ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। বাংলাদেশে এখন বিশ্বকাপ ফুটবলের ঝড় চলছে বলা যায়। মানে চারিদিকে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উল্লাস, উত্তেজনা, বিবাদ, নানা রকমের, মানে বিশ্বকাপ জ্বরে মেতে উঠেছে বাংলাদেশ। ঠিক এই মুহূর্তে ব্রেন্ট ক্রিস্টেনসেন মনে করেন যে বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার মতো আমেরিকান ফুটবল দলেরও একটি সমর্থক গোষ্ঠী গড়ে উঠুক। সেটা গড়ে উঠবে কিনা জানি না, তবে তিনি আরো একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমেরিকার উপরে বাজি ধরে দীর্ঘমেয়াদে কোনো দেশ লুজার হয় না। এটা এমন একটা সময়ে বললেন যখন আমরা আফগানিস্তানের উদাহরণটা ভুলে যাইনি। আফগানিস্তানে কারজাই সরকারের মতো এই পাচাটা সরকাররা দীর্ঘমেয়াদী আমেরিকার উপরে বাজি ধরেছিল। তার পরিণতি আপনারা জানেন যে রাতের অন্ধকারে দিনে সদল বলে আমেরিকান সৈন্যদের পালিয়ে যেতে হয়েছিল। এবং আজকের এই পৃথিবীতে যখন আমেরিকাকে অবিশ্বাসের চোখে দেখছে অধিকাংশ দেশ, এই যে G7 এর যে মিটিং হলো ফ্রান্সে, সেখানে কিন্তু একান্ত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে ওই কথাটি বলেছিল যে বিশ্বের অধিকাংশ দেশই আর আমেরিকাকে বিশ্বাসের সাথে গ্রহণ করছে না। সেই ব্যাপারে নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করেনি, সেটাও জানিয়ে দিয়েছিলেন। তো সেই অবস্থায় কি এমন বাজি আমেরিকার উপরে বাংলাদেশ ধরতে যাচ্ছে বা অলরেডি ধরেছে ইউনূস, তারেক, খলিলরা, যাতে বাংলাদেশ হারবে না, এই প্রসঙ্গ উঠছে। আমি খুব সরল একটা প্রশ্ন করি, মাঝে মধ্যে নিজের কাছেই জিজ্ঞেস করি, এই যে আমেরিকার এত দালালি করছে, এর মধ্য দিয়ে বাংলাদেশ কি পেল? অতিরিক্ত দামে এলপিজি কেনা, অতিরিক্ত দামে গম কেনা। আজ পর্যন্ত আমেরিকার কোন কোন বিনিয়োগ বাংলাদেশে এসেছে গত প্রায় 2 বছরে? তো এখন কেন নরেন্দ্র মোদীর কথাটা বললাম? এই আপনাদের সামনে যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া পল কাপুর ভারত সফর করছেন। সেই সফরের খবর কিন্তু আমি বাংলাদেশের মিডিয়ায় খুব একটা দেখিনি। এবং পল কাপুর ভারতে এসে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আলাদা আলাদাভাবে একান্ত বৈঠক করেছেন। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মিটিং এর পরপরই এই পল কাপুরের বাংলাদেশে আসা, কিংবা তাদের সার্জিও গারের সাথে অমিত শাহের 3.5 ঘন্টার বৈঠক, এই সব কিছু কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। এবং আমেরিকা যেহেতু তাদের আর দেশগুলো বিশ্বাস করছে না, সুতরাং সেই বিশ্বাসের জায়গাটা, সেই ভেঙে যাওয়া জায়গাটা মেরামত করবার জন্যই কিন্তু দেখেন সাথে সাথে তারা ভারতে ছুটে এসেছে। এবং ভারতের সাথে তারা এই গত বছরে নির্বাচিত হবার পর থেকে তাদের সাথে যে সম্পর্কের চড়াই উতরাই, সেটাকে তারা এখন ফিক্স করার চেষ্টা করছে। এবং এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্ট্যাবিলিটি বলেন, সাউথ এশিয়ার পলিটিক্স বলেন, বাংলাদেশের রাজনীতি বলেন, এই সবগুলো কিন্তু ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হচ্ছে। সুতরাং এই জায়গাটার থেকেই আবার এই যে অনেকগুলো দেশের রাষ্ট্রদূত ডক্টর খলিলের সাথে একের পর এক মিটিং করলেন, এটারই বা কারণ কি? সম্প্রতি ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস অপারেট করছে। এবং বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টের 6 মাস আগে থেকেই হামাস অপারেট করছে। এবং জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে যে স্নাইপার রাইফেল চালিয়েছিল যারা, তাদের একটা অংশ কিন্তু এই হামাস জঙ্গি গোষ্ঠীরা। তো এই বিষয়টা আন্তর্জাতিক কূটনীতিকদের মধ্যে কিন্তু বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তো যখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ডক্টর খলিলের সাথে আলোচনা করছে, তখন বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান, এই সশস্ত্র জঙ্গি গোষ্ঠী, এই ধর্মীয় মৌলবাদের উত্থান, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। অন্তত দুটো দেশ ডক্টর খলিলকে আলোচনায় জানিয়েছে যে আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেটা যেন ইনক্লুসিভ এবং কম্পিটিটিভ হয়, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক, সবাইকে নিয়ে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। যদি সেটা না হয়, তাহলে এই ডেভেলপমেন্ট পার্টনার দেশগুলো বাংলাদেশে যে তাদের দীর্ঘমেয়াদী সাহায্য করে আসছে, সেই ব্যাপারে তারা পুনর্বিবেচনা করবে। অর্থাৎ একদিকে বাংলাদেশের এই জঙ্গিবাদ, মৌলবাদ নিয়ন্ত্রণের জন্য, অন্যদিকে বাংলাদেশে
রাজনীতিটা যাতে ইনক্লুসিভ হয়। সরাসরি বলতে গেলে বলা যায় যে রাজনীতিতে আওয়ামী লীগের উপরে যে কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহারের জন্য এখন আন্তর্জাতিক চাপ বাড়ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। আপনি যে পার্টির নাম বললেন কি যেন বজ্জাত পার্টি নাকি কি যেন পার্টি, কই থেকে কই ভুইফুর পার্টি তৈরি হয়ে আসা বানা যায়, ওটা আসলে নাম হবে বাংলাদেশের পাকিস্তানি বজ্জাত পার্টি। কিসের আজাদ পার্টি মাজাদ পার্টি? এই সমস্ত ফালতু সংগঠন, ভুইফুর সংগঠন, বাংলাদেশে বর্তমানে যত কিছু ভুইফুর সংগঠন দেখতেছেন এই মুহূর্তে সবগুলোই হচ্ছে জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। এমনকি জামাতের হইলো কোটটাই পরা টিম হলো বিখোদ বিএনপি। তো এগুলো তো বলবে এরা কুশপুত্তলিকা দাহ করছে, অথচ তারা আবার কুশপুত্তলিকা হারাম হারাম মনে করে, তারাই আসছে কুশপুত্তলিকা দাহ করতে। আর আপনি যেটা বললেন যে অনুপ্রবেশকারীকে সে পাঠাবে ভারত, ভারত তা বাংলাদেশের 1 কোটি মানুষকে কেন পালবে? কি কারণে পালবে? আপনি পালবেন? আমি পালবো? বাংলাদেশের রোহিঙ্গা 12 লক্ষ আসছে, সেইখানে তো গিয়ে আমার ভাবির পোলাদের আধিপত্যবাদ বিরোধী মিছিল করতে দেখি না। সেইখানে তো আমরা তো ভারত অভিমুখে আধিপত্যবাদী মিছিল করতে শুনলাম না কোনোদিন, যে বার্মার আধিপত্যবাদী মিছিলের নেতৃত্ব দিচ্ছে চামড়া নাই পীর। বরং আমরা উল্টা দেখেছি যে রোহিঙ্গাদের স্বাগত জানিয়েছে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া সারা পীর, এমনকি আমার সাথের সংগঠন হলো গণজাগরণ মঞ্চ, আমরা সবাই ওয়েলকাম জানিয়েছি তখন। তো বাংলাদেশ কেন তার নিজের নাগরিক আনতে এত তালবাহানা করতেছে, যখন সেই দেশের যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে তোমরা তোমাদের লোকজন ফেরত নাও। বরং আমাদের তো কপাল ভালো, এদের মাজায় দড়ি বাইধে এদের জেলখানায় ঢুকায় নেই, এদের স্বাভাবিকভাবে ফেরত দিতে চাচ্ছে। তাহলে এখন কেন এরকম এই বাটপাড়িটা করতেছে বাংলাদেশের জনগণ? মানে বাটপাড়ির একটা সীমা থাকার কথা। আপনি রোহিঙ্গাদের নিতেছেন, আপনি অন্য দেশের নাগরিক নিতেছেন, এমনকি এদের 1 লক্ষ পাসপোর্ট দিয়েছেন। আপনি 1 লক্ষ রোহিঙ্গার পাসপোর্ট দিয়েছে এই ইউনূস সরকার, যেটা এই সরকার রদ করেনি। আপনি ভিন দেশি নাগরিক, ভিন ভাষার নাগরিক, তাদের আপনি নাগরিকত্ব দিলেন, দেশে থাকতে দিলেন, কি লজিকে যে তারা মুসলমান। আর আপনার দেশের নাগরিক মুসলমান, তাদেরকে ফেরত দিবে ভারত, আপনি তাদের নিতে চান না। এটা তো একটা মহা বাটপাড়ি। মানে ইসলামের সাথে একটা বাটপাড়ি, মুসলমান নামের সাথে বাটপাড়ি, বাংলাদেশের সাথে বাটপাড়ি, আইনের সাথেও বাটপাড়ি, নিয়মের সাথেও বাটপাড়ি। আবার দেখি কোন কোন সাধু সন্ন্যাসী, তারপর চিঙ্কুবাম মিঙ্কুবাম আইন বিশারদ মানবাধিকার সংস্থার লোকেরা বলে যে এদের আইন মেনে, আন্তর্জাতিক আইন মেনে এদেরকে পাঠাতে হবে। এরা যখন গিয়েছিল কোন দেশের আইন মেনে গেছে? এরা যখন গিয়েছিল কোন আন্তর্জাতিক আইন মেনে গিয়েছিল ভারতে কাজের বুয়া হিসেবে কাজ করতে, অথবা ভারতে দিন মজুরগিরি করতে? মানে বদমাইশি ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। প্রতি মুহূর্তে বলতেছে, এরা সাক্ষাৎকার দিতেছে, আমার বাড়ি খুলনা, তার বাড়ি চিটাগাং, অমুকের বাড়ি রাজশাহী, অমুকের বাড়ি ময়মনসিংহ, অমুকের বাড়ি জামালপুর, অমুকের বাড়ি কুমিল্লা, অমুকের বাড়ি কুষ্টিয়া থেকে চলে গেছে কেরালা, বলতেছে তারা আপনি তাদের নিতেছেন না। এটা কোন ধরনের বাটপাড়ি? এমনকি পত্রিকায় আসতেছে যারা সকালবেলা লেখেন এরা বাংলাদেশি, বিকেলে আবার লেখেন আহা মানবাধিকার নষ্ট হয়ে গেল। এগুলো তো ফাত্রামি, এই সমস্ত জাতীয় ফাত্রামি। আমি বললাম তো, আমি বারবার বলে আসছি যে আমাদের বাপ দাদা এবং বাংলাদেশের মুসলমানদের 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী প্রতিবেশী পেয়েছি আমরা। তা না হলে বাংলাদেশের কপালে বহু আগে শনি, রবি, সোম, মঙ্গল একবার লেগে যেত। আমাদের ভাগ্য ভালো, মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের ভাগ্য ভালো যে বার্মার মতো একটা স্টেট, মানে ভারত বার্মার মতো না, ভারত পাকিস্তানের মতো না, ভারত ইরানের মতো না, ভারত আফগানিস্তানের মতো না। তা না হলে এতক্ষণ আমাদের বাংলাদেশের অস্তিত্বই থাকতো না। আমি আবার বলতেছি, আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর কপাল ভালো, বাংলাদেশের মুসলমানদের কপাল ভালো যে এত তালবাহানা, এত খামসা করার পরে, এত চুলকানির পরেও ভারত আমাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে না। আপনি জেনেছেন এই যে যারা এখানে মিটিং মিছিল, এরা কারা? এরা হলো পুরাই পাকিস্তানপন্থী। ও তো ব্যারিস্টার শাহরিয়ার তো জামাতের ল্যাংটা বড়ি বেচার ক্যানভাসার। আমাদের জামালপুরে একটা আছে, নাম হইল তাইজুদ্দিন। জামালপুর সারা জীবন দেখছি ল্যাংটা বড়ি বিক্রি করছে। ও এখন জামাতের ল্যাংটা বড়ি বিক্রি করার জন্য ওরা মাঠে নামাইছে এই জামাতি ক্যানভাসার ব্যারিস্টার শাহরিয়ার। আবার জামাতি নেতা নাকি ওটা জামাতি ক্যানভাসার। ও তো যাবেই, ও যাবে না কে যাবে? ওরা যাবে না তো কারা যাবে? এই কর্নেল হাসিনুরের মতো বদমাইশ বাটপার, ঠিক আছে, এ যাবে না কে যাবে? বরখাস্ত কিন্তু সে, এ যাবে না কে যাবে? কারণ এরা হচ্ছে মানে হৃদয়ে হলো পাকিস্তান আর মগজ হলো আফগানিস্তান। তো এরা ভারত অভিমুখী মিছিল করবে না, কার বিরুদ্ধে মিছিল করবে? কর্নেল হাসিনুর এবং ওই যে বরখাস্ত কর্নেল বদমাইশ কর্নেল হাসিনুর, এ পেয়ারা পাকিস্তানি। আর জামাতি ক্যানভাসার শাহরিয়ারের মায়ের ভাতারের কি যোগ্যতা আছে?
বার্মার অভিমুখে, বার্মার এম্বাসির অভিমুখে মিছিল করে, যাক না দেখে যায় না কেন? 14 লাখ তো পাঠাই দিছে, 1 লাখ পাসপোর্ট দিয়েছে, এটা নিয়ে তো কোনোদিন কথা বলতে শুনলাম না আমরা। মানে এদের যত কিছু সব ভারত, মানে ভারত হলে এদের যত চুলকানি, কারণ আছে, কারণ 71-এর পরাজয়ের বেদনা তাহারা ভুলে যেতে পারে না, কি করবেন আর। এই জন্যই তারা কখনো এম্বাসির দিকে, কখনো হাইকমিশনের দিকে, কখনো ভারত সীমান্তে। কিন্তু আমি যে আবারও বলি, কপাল ভালো যে ভারত হচ্ছে নিরীহ শক্তিশালী প্রতিবেশী। যদি পাকিস্তানের মতো হইতো, বার্মার মতো হইতো, আফগানিস্তানের মতো হইতো, প্রত্যেকটার ওই যে হুমায়ুন কবিরের ভাষায় বলি, সেটা ভাঙা মার দিত বাংলাদেশিদের। কিন্তু বাইসে গেছে যে ভারত হলো নিরীহ প্রতিবেশী। আমি উদাহরণ হিসাবে যে জিনিসটা বলবো, দেখুন পাকিস্তানে কিন্তু একটা সীমিত আকারে হলো একটা সিনেমা শিল্প ছিল। সেই সিনেমা শিল্পটা, সেটাকে ললিউড বলতো, অর্থাৎ লাহোর কেন্দ্রিক। সেখানে দেখবেন যে আমাদের এমনকি বাঙালি অভিনেত্রী শবনম, উনি কিন্তু একসময় ওই পাকিস্তানের সিনেমা জগতে উনি বেশ বড় সড় নায়িকা ছিলেন। মৌলবাদীরা সাংস্কৃতিক আধিপত্য চালিয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের সরকারের আমলে চিন্তা করেন যে সবচেয়ে বেশি সাংস্কৃতিক প্রাধান্য কে পেয়েছে, মানে সাংস্কৃতিক ভাবে, অর্থাৎ প্রোডাক্ট তৈরি করেছে, বিক্রি করেছে, পয়সা কামিয়েছে কে? ফারুকি। ফারুকির জন্ম বিস্তার সবকিছু হলো জিরো কালচারের একটা ছেলে। সেই নাটক বানিয়েছে, সেই বিক্রি করেছে, সেই শেখ হাসিনার সাথে দেখা করেছে এবং তার স্ত্রী, এরা আবার মুজিব সিনেমা করেছে, যেটা আমি বলবো যে ওই সিনেমাটা বন্ধ করে দেওয়া উচিত আওয়ামী লীগের উদ্যোগে। বঙ্গবন্ধুকে আমরা কিন্তু ওই সিনেমাটা করে বঙ্গবন্ধুকে খাটো করেছি। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই কথাটা অনেকেই পিক করেছেন, এটা নিয়ে কাট ছাপিয়েছেন। আমি এখানে আলোচনা করব কিভাবে পাকিস্তান বাংলাদেশে সাংস্কৃতিক আধিপত্য চালিয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশ, আমরা যদি এই দুটো দেশের দিকে দেখি, আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির যে সংস্কৃতি ছিল নানান জায়গায়, সেখানে আমরা এক ধরনের আমাদের স্বাতন্ত্র্য ছিল, আমাদের আভিজাত্য ছিল, আমাদের গর্ব ছিল, আমাদের কর্তৃত্ব ছিল এবং আমাদের উন্নততর একটা সংস্কৃতি ছিল মুক্তিযুদ্ধে আমাদের বিজয় পর্যন্ত। পরবর্তীতে দেখা গেল যে পাকিস্তান তাদের এই দেশে যে দোসর রয়েছে, যারা 1971 সালে পরাজিত হয়েছিল, তাদেরকে দিয়ে আমাদের সংস্কৃতিটাকে ধ্বংস করে দিয়েছে। এখন এটাকে কি আমরা সংস্কৃতি বলবো? সেটা একটা বড় প্রশ্ন। সংস্কৃতি একটা অত্যন্ত বড় বিষয়। সংস্কৃতির অন্তর্গত কিন্তু সবকিছু। আমি যদি হাত দিয়ে ভাত খাই, একজন বিলাতের মানুষ যদি চামচ দিয়ে ভাত খায় বা চামচ দিয়ে তার খাবার খায়, দুটো তার আলাদা সংস্কৃতি। অর্থাৎ খাওয়া দাওয়া, পৃথিবী সবকিছুই তো সংস্কৃতির অংশ। কিন্তু সংস্কৃতির মূল প্রকাশটা ঘটানো হয় শিল্পের মাধ্যমে। ফলে আমরা দেখি যাদের শিল্প যত উন্নত, আমরা সাধারণভাবে মনে করি যে তারা তত বেশি সাংস্কৃতিক মানুষ বা তারা তত বেশি সংস্কৃতিমান। সুতরাং শিল্পটাই আমরা এখানে বেশিরভাগ আলোচনা করব। শিল্পের মাধ্যমে সংস্কৃতি প্রকাশ পায়, আর শিল্প সাহিত্য এই সংস্কৃতির এই উপাদানগুলো মানুষের মনোজগতের গভীরতা বাড়ায়, তাকে বিনোদনেরও খোরাক যোগায়। ফলে এগুলোই আসলে সংস্কৃতির আলোচনায় মূল আলোচনা থাকে। পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই ভূখণ্ডের, পাকিস্তান নিয়ে যদি আমরা আলোচনা করি, পাকিস্তান সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ দেশ ভাগ 1947 সালে পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ একটা ধর্মীয় রাষ্ট্র করাতে তার সংস্কৃতি তখন থেকেই আক্রান্ত হয়। তারপরও পাকিস্তান, যতদিন পাকিস্তানে তালেবানের উত্থান না হয়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান হয়ে সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যখন থেকে পাকিস্তানকে বেছে নিল, আর পাকিস্তান টাকা পয়সার জন্য জঙ্গিবাদকে বেছে নিল, পাকিস্তান মুজাহিদিন নামে অভ্যন্তরীণভাবে এসব জঙ্গি উৎপাদন করত, বাংলাদেশ বা অন্যান্য আরব দেশ থেকে জঙ্গি সংগ্রহ করত, করে নিয়ে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করত। মার্কিন যুক্তরাষ্ট্র ওদেরকে কিনে নিয়ে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে। এইভাবে লাদেন এবং ইত্যাদি সৃষ্টি হয়েছিল। এই ইতিহাস তো আমরা সবাই জানি। যতদিন সরাসরি মুজাহিদিন কালচার এবং জঙ্গি উৎপাদন, জঙ্গি লালন পালন কালচার সীমিত ছিল পাকিস্তানে, ততদিন পাকিস্তানের অভ্যন্তরীণ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল। অবশ্য পাকিস্তানের এই অবনতি আগেও ছিল, কিন্তু এই আফগান যুদ্ধকেন্দ্রিক যে পাকিস্তানে জঙ্গিবাদের আধিপত্য চলল সেটা, এবং পরবর্তীতে খেয়াল করবেন ওই জঙ্গিগুলো কিন্তু আবার নতুন করে পাকিস্তান ওই জঙ্গিগুলোকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে, কাশ্মীরি সুবা ইত্যাদি ইস্যু নিয়ে। সেই বিষয়ে আমাদের এখনকার আলোচনা না। আলোচনা হলো যে কিভাবে জঙ্গিবাদের এই একটা রিসার্জেন্স যখন হলো, এটা কত সালের দিকে, ধরুন 1980 বা প্রেসিডেন্ট জিয়াউল হক যখন পাকিস্তানের প্রেসিডেন্ট, সবচেয়ে বেশি এই মুজাহিদিন উৎপাদন এবং আমদানি এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি কিংবা আফগানিস্তানের রপ্তানি, এটা জিয়াউল হক
এর আমলে সবচেয়ে বেশি হয়েছিল। সেটা জিয়াউল হক, আমরা জানি জিয়াউল হক 8-10 বছর রাষ্ট্র শাসন করেছে। 1988 সালে জিয়াউল হক একটা বিমান দুর্ঘটনায় মারা যায়। আমি উদাহরণ হিসাবে যে জিনিসটা বলবো, দেখুন পাকিস্তানে কিন্তু একটা সীমিত আকারে হলো একটা সিনেমা শিল্প ছিল। সেই সিনেমা শিল্পটা সেটাকে ললিউড বলতো, অর্থাৎ লাহোর কেন্দ্রিক। সেখানে দেখবেন যে আমাদের এমনকি বাঙালি অভিনেত্রী শবনম, উনি কিন্তু একসময় ওই পাকিস্তানের সিনেমা জগতে উনি বেশ বড় সড় নায়িকা ছিলেন। রহমান ইত্যাদি এবার থেকে গিয়েও পাকিস্তানেও কিছু ছিল। তখন এই মুভি শিল্পে মেহেদী হাসানের মতো বড় বড় শিল্পী, নূরজাহান, আরো আছে অনেকে, দুইজনের নাম নিলাম, এরা খুব বিখ্যাত বলে। এরা মুভি শিল্পে গান গেয়ে, এবং মেহেদী হাসান গজলের বাইরে যা কিছু কমার্শিয়ালি সাকসেসফুল গান গিয়েছে ওগুলা কিন্তু পাকিস্তানি মুভিতে, সিনেমাতে গাওয়া, যেটা যেমন আমাদের দেশের মুভিতে, বলিউডের মুভিতে গান। এই সিনেমা শিল্পটা আঘাতপ্রাপ্ত হয় এই মুজাহিদিন বা জঙ্গি যাই বলুন, এদের আধিপত্য যখন থেকে শুরু হয়ে গেল। পরবর্তীতে এই ললিউড কিন্তু পুরোপুরি আপনার, বর্তমানেও পাকিস্তানি কিছু কিছু সিনেমা হয়, কিন্তু ওই জিয়াউল হকের আমলের পর থেকে যে ডিক্লাইনটা, সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। বিপরীতে দেখেন আমাদের এখানে কিন্তু বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিলেন, আমাদের পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, বাংলাদেশ এই অঞ্চলের একটা সাংস্কৃতিক আপনার একটা বিকাশ, এটা কিন্তু 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত এর ধারাবাহিকতা ছিল। যেমন পাকিস্তান আমলে আমাদের যেসব কবি, সাহিত্যিক, গায়ক, গায়িকা ইত্যাদি ছিল, এমনকি মুভি, তারপরে বাংলাদেশ আমলে, বঙ্গবন্ধুর আমলে যেগুলো হয়েছে সেটার একটা মান পাবেন। পরবর্তীতে দেখবেন যে এগুলোর আর কোনো মানই নাই। বর্তমানে আর কোনো আসলে বাংলাদেশে সংস্কৃতির জগতে, বিশেষ করে আপনার শিল্পের জগতে বাংলাদেশে বর্তমানে আসলে আর কিছু অবশিষ্ট নেই। এমনকি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরেও আমাদের যে মুভির ইন্ডাস্ট্রিটা ছিল, যখন আলমগীর, উজ্জ্বল, রাজ্জাক, কবরী, শাবানা, ববিতা এরা যখন মুভি করতেন, সোহেল রানা, ওয়াসিম, রোজিনা, তারা যখন মুভি করতেন, এই মুভিগুলা যদিও বেশিরভাগই হিন্দি মুভির নকল ছিল, বা তারা অবশ্য দাবি করেন যে তাদের মুভি আবার হিন্দিতে নকল করা হয়েছে, সেটা বাদ দিন, কিন্তু একটা মান তো ছিল, সেগুলো উপভোগ করা যেত। সেটাও পরবর্তীতে কিন্তু এখন আর নাই। এই নাই থাকা অবস্থায়ও খোঁজ নিয়ে দেখেন এখন বাংলাদেশে যতটুকু সিনেমা টিনেমা হয় শাকিব খানরা করে, পাকিস্তানে এইটাও কিন্তু নাই। যে জিয়াউল হকের আমল থেকে যে পাকিস্তানের যে সংস্কৃতি অর্থাৎ শিল্পহীনতা শুরু হয়েছে, সেই দশা গিয়ে আজকে বাংলাদেশের সিনেমা আর পাকিস্তানের সিনেমা তুলনা করলে পাকিস্তানের এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের চেয়েও ভঙ্গুর। এইভাবে সব জায়গায় আপনার সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, সাহিত্য কিন্তু আবার সব জায়গায় মার খেয়েছে, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, সব জায়গায়। ফলে দেখা যাচ্ছে যে ভারতে বলুন, পাকিস্তানে বলুন, বাংলাদেশে বলুন, যেগুলো লোকাল সাহিত্য হয় এগুলো আর আসলে কোনোই মান নাই। মাঝে মধ্যে দুই একটা গল্প, কবিতা, উপন্যাস এগুলা হয়, কিন্তু মোটা দাগে ভারতবর্ষেও আমি শুনি না কোনো যে বড় সাহিত্য রচনা হয়েছে উর্দু, হিন্দি বা অন্য কোনো ভাষায়। যেটা দেখা যায় যে পাকিস্তানের কিছু মানুষ, পাকিস্তান তো জমিদারদের রাষ্ট্র, জমিদারদের সন্তানরা আপনার ইউরোপ, আমেরিকাতে আসার সুযোগ পায়, ওই কানেকশনে কিছু কিছু